কাতার একই সাথে আমেরিকার অন্যতম বন্ধু, ইসরায়েলের কাছের জন, তুরস্কের সখা, আবার হামাসের আশ্রয়দাতা, মুসলিম ব্রাদারহুডের পরম ভাই আর তালিবানের নিকটাত্মীয়। এই দেশটিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসের অবস্থান। দেশটি একই সাথে হামাস নেতাদের আশ্রয় দেয়, আবার তার দেশের মাটি ব্যবহার করে পরিবহন করা অস্ত্রই ফিলিস্তিনিদের রক্ত ঝরায়। আবার দেশটি তার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে এই ধ্বংসলীলা বিশ্ব দরবারে প্রচারও করে। ফলে স্বভাবতই প্রশ্ন জাগে, মধ্যপ্রাচ্যের গরু মেরে জুতাদানের রাজনীতি করছে কাতার। আরব রাষ্ট্রগুলোর ভোগবিলাসের বলি হচ্ছে মধ্যপ্রাচ্য। আমেরিকার ইসরায়েলের মিলিত আগ্রাসনের যে ভয়ঙ্কর আগুন বছরের পর বছর পোড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে, তার দায় বহুলাংশেই বর্তায় মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর উপর। সৌদি আরব থেকে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, মোটা দাগে প্রায় সকল আরব রাষ্ট্রগুলো শুধুমাত্র নিজেদের রাজতান্ত্রিক ব্যবস্থা আর বিলাসের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হয়ে উঠছে আমেরিকার সামরিক ঘাঁটি। যেন গোটা মধ্যপ্রাচ্যই আমেরিকার কদর রাজ্য অথবা সামরিক বাহিনীর প্র্যাকটিস মাঠ। আর এখানেই ব্যতিক্রম কাতার। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এক বিস্ময়কর রাষ্ট্রচরিত্র নিয়ে বিরাজমান দেশটি। কাতার একই সাথে আমেরিকার অন্যতম বন্ধু, ইসরায়েলের কাছের জন, তুরস্কের সখা, আবার হামাসের আশ্রয়দাতা, মুসলিম ব্রাদারহুডের পরম ভাই আর তালিবানের নিকটাত্মীয়। এই দেশটিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসের অবস্থান। দেশটি একই সাথে হামাস নেতাদের আশ্রয় দেয়, আবার তার দেশের মাটি ব্যবহার করে পরিবহন করা অস্ত্রই ফিলিস্তিনিদের রক্ত ঝরায়। আবার দেশটি তার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে এই ধ্বংসলীলা বিশ্ব দরবারে প্রচারও করে। ফলে স্বভাবতই প্রশ্ন জাগে, মধ্যপ্রাচ্যের গরু মেরে জুতাদানের রাজনীতি করছে কাতার। কেন আমেরিকার অকৃত্রিম বন্ধু হয়েও কাতারে আশ্রয় পায় হামাস, মুসলিম ব্রাদারহুড কিংবা তালিবান? কাতার এবং কাতারের রাষ্ট্রীয় রাজনীতি বুঝতে হলে আগে বুঝতে হবে দেশটির ভৌগোলিক সীমাবদ্ধতা। দেশটির একদিকে বিশাল সৌদি আরব, অন্যদিকে শক্তিশালী ইরান। এই দুই বিশাল রাষ্ট্রের মাঝে টিকে থাকার জন্য কাতার বেছে নিয়েছে হেজিং পলিসি। কাতার এমন এক দেশ যেখানে শত্রু মিত্র উভয় পক্ষকেই সে আমন্ত্রিত অতিথি করে রাখে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ডক্টর মেহরান কামরাভা তার কাতার স্মল স্টেট বিগ পলিটিক্স বইতে দেখিয়েছেন, কাতার নিজেকে এতটাই অপরিহার্য করে তুলেছে যে আমেরিকা বা হামাস কেউই তাকে ছেড়ে যেতে পারে না। কাতার জানে, যদি সে শুধু আমেরিকার বন্ধু হতো তবে সে হতো সৌদি আরবের একটি ছায়া রাষ্ট্র। তাই নিজের স্বতন্ত্র অস্তিত্ব রক্ষায় কাতার হয়ে উঠেছে এক গ্লোবাল ব্রোকার। প্রশ্ন হলো, কাতার যদি অস্তিত্ব রক্ষাতেই এমন আচরণ করে, তবে আমেরিকা কেন কাতারে ঘাঁটি বানানোর জায়গা পেল? এর উত্তর লুকিয়ে আছে 1991 সালের উপসাগরীয় যুদ্ধের ক্ষত এবং সৌদি আরবের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে। নিউ ইয়র্ক টাইমসের ঐতিহাসিক নথি অনুযায়ী 90-এর দশকের শুরুতে সৌদি আরবে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে দেশটিতে কট্টরপন্থী জনতা ও রাজপরিবারের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। সৌদি জনগণ রাজতন্ত্রকে আমেরিকার ক্রীড়নক বলে আখ্যা দিয়ে অস্থিতিশীলতা তৈরি করেছিল। চাপের মুখে সৌদি আরব যখন মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হয়, কাতার তখন একে এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে। পাশাপাশি 1990-এর দশকে সৌদি আরবের সাথে কাতারের সীমান্ত বিরোধও তুঙ্গে ছিল। তৎকালীন কাতারের আমির বুঝতে পেরেছিলেন, সৌদি আধিপত্য এবং ইরানের প্রভাব থেকে বাঁচতে হলে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির সিলমোহর নিজের মাটিতে দরকার। ফলে কাতার নিজ উদ্যোগে $100 কোটি খরচ করে আল উদেইদ এয়ারবেস নির্মাণ করে এবং আমেরিকাকে সেখানে স্থায়ী হওয়ার আমন্ত্রণ জানায়। কাতার আসলে আমেরিকাকে জায়গা দেয়নি, বরং নিজের সিংহাসন টিকিয়ে রাখতে আমেরিকাকে নিরাপত্তা প্রহরী হিসাবে ভাড়া করেছে। বর্তমানে আল উদেইদ এয়ারবেসে 10,000-এর বেশি মার্কিন সেনা অবস্থান করছে। সিএনএনের তথ্য মতে এই ঘাঁটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রাণকেন্দ্র। কাতার এই ঘাঁটি দিয়ে যেমন নিজের অস্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী এই ঘাঁটি থেকেই
আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ মিশন পরিচালিত হয়েছে। কাতার একদিকে আরব সংহতির কথা বলে, অন্যদিকে তার মাটি থেকে উড়ে যাওয়া বিমানেই হয়তো পাশের কোনো মুসলিম জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই স্ববিরোধিতাই কাতারের রাজনীতির আসল রূপ। বিশ্ব যখন অবাক হয়ে দেখে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর কিংবা তালিবানের আলোচনার টেবিল, কাতার তখন মুচকি হাসে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একাধিক বিশ্লেষণে উঠে এসেছে যে কাতার এসব গোষ্ঠীকে আশ্রয় দেয় মূলত আমেরিকার অনুরোধেই। আমেরিকা যখন কোনো গোষ্ঠীর সাথে সরাসরি কথা বলতে পারে না, তখন তাদের দরকার হয় একজন বিশ্বস্ত পিয়নের। কাতার সেই পিয়নের ভূমিকা পালন করে। কাতার এখানে আউটসোর্সিং ডিপ্লোমেসির কাজ করে, অর্থাৎ আমেরিকা যে কাজ সরাসরি করতে পারে না, কাতার তা পর্দার আড়ালে থেকে করে দেয়। তালিবানের সাথে যুক্তরাষ্ট্রের 2020 সালের ঐতিহাসিক দোহা চুক্তি এর বড় প্রমাণ। আবার মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দিয়ে কাতার মূলত এই অঞ্চলের রাজনৈতিক ইসলামের নাড়ি টিপে ধরতে চায়, যা তাকে রিয়াদ বা আবুধাবির চেয়ে আলাদা শক্তিশালী অবস্থান দেয়। কাতার ভালো করেই জানে যতদিন সে এই গোষ্ঠীগুলোর চাবিকাঠি নিজের হাতে রাখবে, ততদিন হোয়াইট হাউস তাকে ছাড়তে পারবে না। কাতার এখানে দুধারী তলোয়ার নিয়ে খেলছে। সে চরমপন্থীদের শান্ত রাখার জিম্মাদার, আবার তাদের মাধ্যমেই পশ্চিমাদের কাছে নিজের গুরুত্ব টিকিয়ে রাখার কারিগর। কাতার কি তবে মুসলিম বিশ্বকে গরু মেরে জুতাদান করছে? আল জাজিরাকে দেখলে তেমনই মনে হয়। দেশটিতে একদিকে আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন স্বার্থ রক্ষা হচ্ছে, অন্যদিকে আল জাজিরা দিনরাত মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। এটি কাতারের একটি অত্যন্ত পরিকল্পিত চাল। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী কাতার আল জাজিরাকে ব্যবহার করে মুসলিম বিশ্বের জনমত নিজের পক্ষে রাখে। এতে করে আরবের সাধারণ মানুষের কাছে কাতার হয়ে ওঠে ফিলিস্তিনের ত্রাতা, আর হোয়াইট হাউসের কাছে হয়ে ওঠে অপরিহার্য মিত্র। এই দ্বিমুখী নীতির মাধ্যমেই কাতার মূলত তার রাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো গণ অভ্যুত্থান ঠেকিয়ে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, কাতার আসলে কি চায়? মূলত কাতার চায় মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে। সে চায় না রিয়াদ বা তেহরান তার ভাগ্য নির্ধারণ করুক। কাতার চায় এমন এক অবস্থান যেখানে তাকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো জট খোলা সম্ভব হবে না। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ইসরায়েল সরাসরি সংঘাতের মধ্যে কাতার কতদিন এই ব্যালেন্স ধরে রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ যখন দুই পক্ষ সরাসরি যুদ্ধে জড়ায়, তখন মাঝখানে দাঁড়িয়ে থাকা দালালের পক্ষে নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।